প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে পাকস্থলীর ক্যান্সার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর সালমা সুলতানা 1968 সালে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এমএস ও এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। ধন্যবাদ। যেটি বলছিলাম যে ক্যান্সার, এবং সেটি হচ্ছে পাকস্থলীতে। এই পাকস্থলীর ক্যান্সারটি আসলে কি এবং এর পেছনের কারণগুলো বা ফ্যাক্টরগুলো যদি একটু বলতেন। আসলে আমাদের যে খাদ্য নালী, আমরা যেটা দেখতে পাই যে আমাদের মুখে আমরা খাই, সেই খাবারটা আমাদের মুখ থেকে একটা ইসোফেগাস, যেটা আমরা টিউবের মতো, এটা আমাদের বুক থেকে শুরু করে পেটের ভিতর চলে যায়। পেটের ভিতরে একটা ব্যাগের মতো স্ট্রাকচার বা অর্গান থাকে, যেটাকে আমরা স্টমাক বা পাকস্থলী বলছি। পাকস্থলীর মধ্যে আমাদের খাবারটা যেটা আমরা খেলাম চিবিয়ে, সেটা জমা হয় এবং সেখান থেকেই ডাইজেশনটা শুরু হয়, যে হজম হওয়ার যে প্রক্রিয়াটা এটা শুরু হয়। এটা একটা ব্যাগের মতো এবং এখানে আমাদের 3.5-4 ঘন্টা এই খাবারটা থাকে। তো এই জায়গাটাই হচ্ছে পাকস্থলী, মানে আমাদের খাবার বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয় একটা অর্গান আমি বলবো। এই পাকস্থলীর যে মিউকাস মেমব্রেন, ভিতরের যে ঝিল্লি বা পর্দা আছে, এখান থেকে অনেক সময় ক্যান্সার তৈরি হয় এখানে। যে ক্যান্সারটা খুব, আমি বলবো আমাদের দেশের পার্সপেক্টিভে এটা লাইফ থ্রেটেনিং এবং খুবই ভয়ঙ্কর। সেই ক্যান্সারটাকে আমরা বলছি পাকস্থলীর ক্যান্সার। সাধারণত ক্যান্সারগুলোর পেছনে প্রতিটি ক্যান্সারেরই কিছু ফ্যাক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টর যেটিকে বলি, সেগুলি কাজ করে। এই গ্যাস্ট্রিক বা স্টমাক ক্যান্সারের মধ্যে কারণ, মানে তার পেছনের ফ্যাক্টরগুলো একটু জানতে চাচ্ছিলাম। কিছু আসলে কোনো ক্যান্সারের তো আসলে কারণ জানা নাই, কিন্তু অনেকগুলি প্রেসিপিটেটিং ফ্যাক্টর আছে যে কি কারণে, যাদের রিস্কটা, এই ফ্যাক্টরগুলি থাকলে ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে একটা হচ্ছে বয়স। যে যত দেখা যায় যে বয়স বাড়বে, ওল্ড এজের দিকে, অ্যাবাভ 50 ইয়ার্সে যে পাকস্থলীর ক্যান্সারটা হচ্ছে বেশি। ইয়াং এজে ইউজুয়ালি সাধারণত এটা হচ্ছে না। আবার পুরুষদের কিন্তু পাকস্থলীর ক্যান্সার অনেক বেশি। সেক্স একটা বড় ব্যাপার। খাবারের অভ্যাস, যে কি খাচ্ছেন, দেখা যায় যে এখনকার দিনের জন্য যেটা বলতে হয় যে আমরা খুব প্রিজার্ভড ফুড খেয়ে অভ্যস্ত, এবং দেখা যায় যে জিওগ্রাফিক্যালিও কিছু কিছু জায়গায় পাকস্থলীর ক্যান্সার খুব বেশি হয়। ওয়ার্ল্ডে সব জায়গায় একরকম না। এটা জাপানে হচ্ছে পৃথিবীতে হাইয়েস্ট পাকস্থলীর ক্যান্সার, এরপরে চায়না বা ওই পাশে ইউরোপ এরিয়াটাও একটা কারণ। হ্যাঁ, জিওগ্রাফিক্যাল কিছু ডিস্ট্রিবিউশন আছে এবং ধারণা করা হয় যেসব জায়গায় মনে করেন স্মোকড খাবার বা প্রিজার্ভড, লবণ দিয়ে প্রিজার্ভ করা খাবার, মাছ, মাংস, এগুলি বেশি খাওয়া হয়, সেই সব জায়গায় পাকস্থলীর ক্যান্সার বেশি হয়। বা স্পাইসি, পিকলড, আচার দিয়ে খাবার খাওয়া, এই ধরনের খাবার যে খায় সেগুলি। তারপর ব্লাড গ্রুপিং আছে, যে এক ধরনের বিশেষ ধরনের ব্লাড গ্রুপিং ক্যান্সারটা বেশি হচ্ছে। আচ্ছা, তো এই যে স্মোকিংটা, তো অবশ্যই স্মোকিংটা আসলে অনেক রোগের সাথে সম্পর্কিত। একটু জানতে চাইবো, এই স্টমাক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সারে যখন শুরুর দিকে তার লক্ষণগুলো বা সিমটমগুলো কিভাবে প্রকাশ পায়? আসলে এটাই সবচেয়ে খুবই ডাইভার্সিফাইড, যে প্রাথমিক অবস্থায় পাকস্থলীর ক্যান্সার আসলে কোনো সিমটমই থাকে না। এটাকে সবচেয়ে ভয়ঙ্কর করে দিয়েছে। আমাদের দেশের একটা টেন্ডেন্সি হচ্ছে যে কিছু হলে আমরা বলি গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, এবং ওষুধ এত অ্যাভেলেবল যে একটু গ্যাস ফর্ম করলে বা একটু ডিসকমফোর্ট হলেই সবাই আমরা একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে, এবং আমরা ডাক্তারও অনেক সময় প্রেসক্রাইব করি, রোগীরা তো খানি, যে শুধু আর্লি অনসেট ডিসপেপসিয়া, যে তার হজমের সমস্যা হচ্ছে, এটা হচ্ছে একটা সিমটম আর্লি ক্যান্সারের। ভেগ কমপ্লেইন থাকে, অনেক সময় দেখা যায় যে কোনো সিমটমই নাই, একটু বদহজমের মতো লাগে, মাঝে মাঝে শুধু টায়ার্ডনেস লাগে, শুধু উইকনেস, অথবা আনএক্সপ্লেইন এনিমিয়া, ওনার রক্ত শূন্যতা হয়ে যাচ্ছে, কোনো কারণ নাই, উনি দুর্বল বোধ করছেন এবং দেখা যাচ্ছে যে রক্ত শূন্যতা হয়ে গেছে। এগুলো হচ্ছে আর্লি স্টেজে হয় এই ধরনের ভেগ সিমটম। সুতরাং
যে আপনাদের কাছে যখন আসছে তখন কি এই কমপ্লেইনগুলো নিয়ে আসে নাকি খুবই বেশিরভাগ কম। ক্ষেত্রে এটাই একটু লেট স্টেজেই চলে আসে? এটাই বলতে চাচ্ছি যে খুবই কম, এবং এই ধরনের হলে সবাই গ্যাস্ট্রিকের ওষুধ খায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তখন একটা লেট স্টেজ পর্যন্ত তারা চলে টিউমারটা যাচ্ছে। বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পরে স্বাভাবিক বললাম যে এটা খাবার জমে থাকে, খাবারটা এখান থেকে আমাদের ইন্টেস্টাইনে যায়, ওই পথটাকে বন্ধ করে দেয়। তখন পেশেন্টের বমি শুরু হয় যে খাবারটা তো যেতে পারছে না। তাহলে একটা টিউমার যখন অ্যাডভান্স হয়ে যায়, বড় হয়ে যায়, তখন দেখা যায় পেটে একটা চাকা অনুভব করেন, অথবা রোগীর বমি হচ্ছে খাওয়ার কিছুক্ষণ পর, বা খাওয়ার সাথে সাথেই বমি হয়ে যাচ্ছে, অনেক সময় রক্ত বমিও হচ্ছে। তারপরে অনেক সময় দেখা যায় আরো যদি অ্যাডভান্স হয়ে যায়, দেখা যায় যে এটা লিভারে ছড়িয়ে গেল, তখন জন্ডিস হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় পেট ফুলে যায়, পেটে পানি, এটাকে আমরা মেটাস্টাসিস বলছি, পেটে পানি এসে যায়, পায়ে ফুলা এসে যায়, এই ধরনের, এগুলি হচ্ছে অ্যাডভান্স। কিন্তু আর্লি স্টেজে সাধারণত এই ধরনের ভেগ কিছু সিমটম। আচ্ছা, যদি আর্লি স্টেজে আসে, আমি ট্রিটমেন্টগুলো একটু জানতে চাচ্ছিলাম, কোন কোন স্টেজে কোন কোন ধরনের ট্রিটমেন্ট আসলে আপনারা সিলেক্ট করে থাকেন এবং কিসের ভিত্তিতে? আর্লি স্টেজে পেশেন্ট আমরা খুবই কম পাই। হ্যাঁ, যেমন জাপানে বললাম যে ওয়ার্ল্ড ওয়াইড হাইয়েস্ট ইনসিডেন্স, কোনো সিমটম হলেই একটা এন্ডোস্কোপি করে, যেহেতু ওখানে রেট বেশি, এজন্য তারা প্রিভেনশন হিসেবে সেটা। এজন্য আমি বলবো যে অনেকে যখন ওষুধ খেয়ে থাকেন কিন্তু ভালো হচ্ছেন না, একটা এন্ডোস্কোপি করে নেওয়া ভালো। হ্যাঁ, এন্ডোস্কোপি করে নেওয়া ভালো, সো দ্যাট আপনি দেখে নিলেন যে পাকস্থলীর মধ্যে কিছু আছে কিনা। যদি কখনো দেখা যায় যে অনেকের, আমি যেমন বললাম রক্ত বমি হয়, অনেক সময় দেখা যায় পায়খানা হয় কালো রঙের পায়খানা। যদি কখনো কারো এরকম হয় যে কালো রঙের নরম পাতলা পায়খানা, এটাকে আমরা মেলেনা বলি, এই ধরনের যদি কোনো পায়খানা হয় বা উইকনেস হয়, দুর্বলতা থাকে, তাহলে এন্ডোস্কোপি করে নেওয়াটা সবচেয়ে ভালো। এটা তো আর্লি ক্যান্সার। এবং আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার যদি আসে প্রাথমিক অবস্থায়, এটা চিকিৎসা তো অবশ্যই অপারেশন, এবং অপারেশন করলে কিন্তু রোগী সুস্থ হয়ে যাবে, কিওর হয়ে যাবে প্রপারলি, যদি আর্লি স্টেজ অপারেশন। তার মানে অনেকটা রেসপন্সিবিলিটি বর্তায় হচ্ছে ডাক্তারের উপরেও, যদি আর্লি স্টেজে রোগীটা যায় তার কাছে, সে যদি এন্ডোস্কোপির অ্যাডভাইসটা যদি করে, তাহলে কিন্তু খুব সহজে ইভ্যালুয়েট করা যায়। আচ্ছা, তারপর যদি আমি লেট স্টেজের কথাও জানতে চাচ্ছি, যখন আসে তখন আমরা যেমন আমাদের যে অভিজ্ঞতা, আমরা বেশিরভাগই লেট স্টেজে পাই, যখন টিউমারটা বড় হয়ে গিয়েছে বা আশেপাশে ছড়িয়ে গিয়েছে, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু এটা রিসেকশন করি। যে টিউমার অংশটা, এটাও কিন্তু রোগীর লাইফ এক্সপেক্টেন্সি আমরা বাড়াতে পারি না, কিন্তু রোগী যতদিন বেঁচে থাকেন উনি সুস্থভাবে খাবার খেয়ে ব্যথা ছাড়া ব্যথা মুক্তভাবে বেঁচে থাকতে পারে। তখন আমরা পাকস্থলী যেই অংশটাতে ক্যান্সার হয়েছে তার উপরের নিচের স্বাভাবিক সুস্থ অংশ সহ এটা ফেলে দিয়ে, মানে ইন্টেস্টাইনের সাথে একটা অ্যানাস্টোমোসিস করে দেই। এবং এরপরে আর্লি হোক আর লেটই হোক, এরপরে কিন্তু ওনার কিছু অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট নিতে হয়, যেটাকে আমরা কেমোথেরাপি বলি। হ্যাঁ, এই ধরনের কিছু ইনজেকশন সাথে সাথে কিছু প্রশ্ন চলে আসে, সেটি হচ্ছে কেমো নেয়ার প্রতি খুব একটা অনাগ্রহ থাকে কিন্তু অনেক বেশিরভাগ রোগীদের, সেক্ষেত্রে আপনারা তাদেরকে কাউন্সেলিং করেন কিভাবে, কি ধরনের সাইড এফেক্ট হতে পারে, কতদিন ধরে হতে পারে, আসলে কি সেটা নিয়ে চিন্তার কিছু আছে? এটা কিন্তু সব ক্যান্সারের পেশেন্টকে আমাদের করতে হয়, কারণ একটা ধারণা আছে যে আমার তো অপারেশন হয়ে গেছে, আমি তো ভালোই আছি। অপারেশন হয়ে যাওয়ার পরে রোগীর যেহেতু ব্যথা নাই, চাকা নাই, বিশেষ করে আর্লি স্টেজে যারা এখানে আর ইনজেকশন নেওয়ার কি দরকার, এটা হচ্ছে আসলে জানার অভাব থেকে মানুষ মনে করেন। কিন্তু যে কোনো ক্যান্সারের চিকিৎসায় কিন্তু অপারেশন হওয়া মানে আমি বলি যে দেখেন আপনার 50% চিকিৎসা কিন্তু হয়েছে, বাকি 50% আপনি সুস্থ হওয়ার জন্য যতটুকু চিকিৎসা করা দরকার তা কিন্তু কেমোথেরাপি নিতেই হবে। আপনার একটু কষ্ট হবে যখন নেওয়াকালীন সময়ে, কিন্তু নিতে হবে, তা না হলে আপনার এই যে কষ্ট করে আমরা অপারেশন করলাম, আপনিও কষ্ট করলেন, রোগী কষ্ট করলেন, এটা কিন্তু ব্যর্থ হবে, কারণ ওই ক্যান্সারটা ওখানে আবার হবে। কেমোথেরাপি দিলে আপনার যতগুলি ক্যান্সারের ছোট ছোট কোষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা চোখে দেখা যাচ্ছে না, এগুলিকে মেরে ফেলা হবে এবং আপনি সুস্থ থাকবেন। আর নেওয়ার সময় একটু আপনার খেতে অসুবিধা হবে, একটু ওজন কমে যাবে, মহিলারা সবচেয়ে বেশি সমস্যা চুল পড়ে যায়। হ্যাঁ, তো এগুলি কিন্তু আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে রোগীদেরকে যদি সুন্দরভাবে কাউন্সিলিং করে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে কেনা সুস্থ হতে চায় অবশ্যই, এবং ওনারা কিন্তু কেমোথেরাপি নেন। এটা কিন্তু কাউন্সিলিং একটা বড় পার্ট, কাউন্সিলিং এর উপর ডিপেন্ড করছে এই বিষয়টি অনেকটাই, যে রোগী কতখানি আশ্বস্ত হতে পারছেন। একটু জানতে চাইবো, একদম শেষ দিকে চলে এসেছি, যেটি সবচেয়ে বেশি দরকার, প্রতিরোধের কি বিষয়গুলো রয়েছে এবং কোন কোন বিষয়গুলো আসলে আমাদের মনে রাখা উচিত? আসলে তো ক্যান্সার, বিশেষ করে স্টমাক ক্যান্সার, এগুলোতে আসলে প্রতিরোধ করা যাবে না। রিস্ক ফ্যাক্টরগুলি যেগুলি বললাম এগুলি খেয়াল করতে হবে। এবং আপনি ফুড হ্যাবিটের উপর কিন্তু এখানেও জোর দিলাম যে ফুড হ্যাবিটটা ঠিক থাকতে হবে, এবং যে কোনো সিমটমকে কখনোই ছোট করে দেখা যাবে না, পরীক্ষা নিরীক্ষা করে নিজে সুস্থ আছেন কিনা সেটা বুঝে নিতে হবে। এবং অসুখ তো হবেই, কিন্তু সেটা আর্লি স্টেজ, কোন স্টেজে আপনি আসছেন, কোন স্টেজে আপনি সচেতন হচ্ছেন, যত আর্লি স্টেজে আপনি ডায়াগনোসিস হবে আপনি সুস্থ হয়ে যাবেন। ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে বিষয়টি নিয়ে বুঝিয়ে দিলেন। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পাকস্থলীর ক্যান্সার এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে তথ্যগুলো আমরা আজ জানতে পারলাম, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। ওকে, আজকে আমরা যে আসনটা করব এটা হচ্ছে সর্বাঙ্গাসন বা শোল্ডার স্ট্যান্ড। নাম শুনেই বোঝা যাচ্ছে যে সর্বাঙ্গাসন মানে হচ্ছে সর্ব অঙ্গের আসন। মানে এই একটা আসনেই অঙ্গের প্রতিটা অর্গান বলেন বা বডি পার্টস বলেন সব কিছুরই উপকার হয়। তো এটা কিছুটা প্রথম থেকেই এটা অ্যাডভান্স লেভেল। সো এটা শুরু করতে গেলে আপনাকে প্রথমেই অ্যাসিস্ট্যান্সটা নিতে হবে এবং খেয়াল করতে হবে যে যাদের হাই ব্লাড প্রেশার আছে বা ঘাড়ের কোনো সমস্যা আছে তাদের কিন্তু এই আসনটা করা যাবে না, এবং মহিলাদের মাসিকের সময় এই আসনটা একবারে নিষিদ্ধ, ওই সময় কখনোই করা যাবে না। তো আমরা প্রথমে দেখে নিই যে অ্যাসিস্ট নিয়ে আমরা প্রথম সর্বাঙ্গাসনটা কিভাবে শুরু করা যায়। তো সম্পাপা এখানে হেল্প করছেন আর মুভটা করবে লিও। ওকে লিও, লাই ডাউন। আস্তে আস্তে, হ্যাঁ, রেজ ইওর লেগ অ্যান্ড সম্পাপা এবার যেটা করবে যে যিনি অ্যাসিস্ট করবেন উনি ট্রাই করবেন যে আস্তে আস্তে পিছাবেন, যেন কি হচ্ছে যে পাটা রেজ করা যাচ্ছে, যে ও সাপোর্টটা নিতে পারছে। শুধু বাতাসে হয়তো যারা পারবেন না যে পাটা তুলে রাখতে বা লিফট করতে, অতটুকু নেওয়ার পর এবার নিজে থেকে একটু করতে হবে যেটা যে ইনহেল অ্যান্ড এক্সেল আপ। হ্যাঁ, যতটুকু লিফট করা সম্ভব, হ্যাঁ, ততটুকুতে ধরে রাখবেন যে ব্লাড সার্কুলেশনটা নিচের দিকে গেল, মাথার দিকে গেল। স্টে দেয়ার, ইনহেল অ্যান্ড এক্সেল, স্লোলি আস্তে করে নামবে। এখানে হাইটেরও একটা ব্যাপার থাকে। ওকে, সম্পাপা আস্তে আস্তে সরবেন। গুড, যেন সে হঠাৎ করে পাটা না নামানো লাগে। ওকে, অ্যান্ড আপ। তো আমরা দেখছি যে আমাদের এই আসনটায় যেটা হচ্ছে যে মাথা নিচে থাকছে, পা উপরে থাকছে, শোল্ডার স্ট্যান্ডটা হচ্ছে। তো যখন আপনি ওভাবে তুলে ধরে রাখতে পারবেন না, কিভাবে অ্যাসিস্ট্যান্ট বা পার্টনার সাথে করে করবেন, অভ্যাসটা হবে। তারপর যখন অভ্যাসটা হয়ে যাবে তখন আপনি নিজে থেকে মেইন আসনটাতে চেষ্টা করবেন। এবার লিও, তুমি মেইন আসনটা দেখাও, সর্বাঙ্গাসন। এবং সর্বাঙ্গাসন আমি এর উপকারগুলো যেটা বললাম, যেটা সব কাজই হয়, সব ধরনের সব কাজগুলোই হয়, যেহেতু ব্লাডটা ব্রেনের দিকে চলে আসে। এতে থাইরয়েডের সমস্যার কারণে তাদের ওজনটা কমছে না, বা পিটুইটারি গ্ল্যান্ডের কোনো প্রবলেমের কারণে তাদের লম্বাটা বৃদ্ধিটা বাধাপ্রাপ্ত হচ্ছে, এই আসনে তাদের ওই দুটো সমস্যারই সমাধান হবে। বাট একটু সময় লাগবে আর ধৈর্য ধরে একটু স্টেপ বাই স্টেপ এটা করতে হবে। ওকে লিও, এবার অ্যাডভান্স না মূল সর্বাঙ্গাসন যেটা কীভাবে করতে হবে অন ইয়োর ওন পেস, তুমি নিজে নিজে করবে। ওকে, অ্যান্ড গো, নাইস, অ্যান্ড স্টে দেয়ার, ফাইন। এখানে খেয়াল করতে হবে যে একদম পাটা একদম লম্বা টান টান থাকবে। শোল্ডার স্ট্যান্ড মানে শোল্ডারের উপরে থাকবে শরীরটা, এবং হাতের সাপোর্টটা নিচ্ছেও, হাতের ব্যালেন্স যেন কোমর থেকে যে জায়গাটা ভারী থেকে একটা সাপোর্টটা নিল, হাত সাপোর্টটা নিয়ে ব্যালেন্সটা রাখলো। দেন স্টে দেয়ার যতক্ষণ পারা যায়, হয়তো ডিপ ব্রিথ করে 10 সেকেন্ড অর 20 সেকেন্ডস, এবং দীর্ঘতমভাবে আপনি 3 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত থাকতে পারেন। ওকে, ইনহেল অ্যান্ড এক্সেল স্লোলি, হঠাৎ করে ধূপ করে নেমে যাওয়া যাবে না, ভেঙে আস্তে করে স্লোলি। দেন তাহলে আমরা দেখছি যে হঠাৎ করে ঝাঁকি দিয়ে যেমন ওঠা যাবে না, বা ঝাঁকি দিয়ে ধূপ করে নেমে যাওয়া যাবে না। ব্যালেন্সের সাথে যখন আপনি রেডি থাকবেন তখনই এভাবে করবেন। আর তা নইলে অ্যাসিস্ট হিসেবে ওয়ালে পা ঠেকিয়েও করতে পারেন, বা পার্টনার থাকলে তার হেল্প নিয়েও এভাবে করতে পারেন। দর্শক, হঠাৎ করেই জ্বর হতে পারে। আপনার কিংবা আপনার পরিবারের কোনো মানুষের যদি হঠাৎ জ্বর শুরু হয়, প্রাথমিকভাবে বা তাৎক্ষণিকভাবে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। আমাদের নিজেদের অথবা পরিবারের সদস্যদের অথবা ঘনিষ্ঠজনদের যে কোনো সময় জ্বর হতে পারে। তো জ্বর হলে আমরা ঘাবড়ে যাব না, আমরা শান্ত থাকব এবং আমরা আমাদের প্রিয়জনকে বিশ্রামে রাখবো, এবং আমরা খেয়াল রাখবো যাতে জ্বর আমরা মেপে নেব, যাতে টেম্পারেচার কত আসছে আমরা সেটা দেখে নিতে পারি, এবং আমরা পানি দিয়ে কাপড় ভিজিয়ে গায়ে স্পঞ্জ করে দেব। তবে আমরা লক্ষ্য রাখবো যাতে পানিটি খুব বেশি ঠান্ডা না হয়, কারণ সেক্ষেত্রে তার ঠান্ডা লেগে যেতে পারে। এবং খাবারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করব। যদি জ্বর এরকম হয় যে 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায়, সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল সিরাপ অথবা ট্যাবলেট দেব।
এছাড়া আমরা লক্ষ্য রাখবো 1 দিন বা 2 দিন যাতে করে আরও কোনো অসুবিধা তার সঙ্গে যোগ হয় কিনা। যদি এর সঙ্গে কাশি, শ্বাসকষ্ট কিংবা অন্য কোনো ধরনের উপসর্গ যোগ হয় কিংবা জ্বরের মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করব এবং পরবর্তী চিকিৎসা নেব। জ্বরের সাথে যদি কাশি বা শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দেয় অথবা জ্বর যদি 2 দিন বা তারও বেশি সময় ধরে থাকে, সেক্ষেত্রে আমরা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করব অথবা আমাদের ব্যক্তিগত চিকিৎসকের কাছে পরামর্শ নেব। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। একটানা বই কিংবা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবেন না। অন্তত 30 মিনিট পর পর 5 মিনিটের জন্য উঠে পড়ুন। চোখে পানির ঝাপটা দিন। সম্ভব হলে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকুন, চোখ সতেজ থাকবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্ব। ডার্ক সার্কেল, চোখের নিচেরটা কালো হয়ে যাচ্ছে, আনইভেন স্কিন টোন, মুখের বিভিন্ন জায়গায় প্যাচ হচ্ছে, যেটাকে আমরা মেস্তা বা মেলাজমা বলি। আচ্ছা। তারপরে হচ্ছে আপনার স্কিনটা স্যাগিনেস, মানে ঝুলে ঝুলে যাচ্ছে, আমাদের যে টান টান ভাব বা লাবণ্যতা এটা থাকছে না। আচ্ছা। এরপরেও আছে চুল, মানে হেয়ার তো একটা বড় ফ্যাক্টর। চুল পাতলা হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সবগুলোই হচ্ছে এইজিং এর সাইন। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদেরই পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।